হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ডিম, এঁচড় আর আলু দিয়ে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এইভাবে একবার ডিম দিয়ে এঁচড় রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। যাকে বলে একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এঁচড়, তার সাথে নিয়েছি 5টা ডিম। ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি এই এঁচড়টাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নেব। আর আজকে যেহেতু আমি ডিম দিয়ে এঁচড় রান্না করব, তাই পুরো এঁচড়টা আমি রান্না করব না। এই এঁচড়টাকে আমি 4 ফালি করে কেটে নেব। সেখান থেকে মাত্র 1 ভাগ এঁচড় আমি রান্না করব, মানে একটা এঁচড়ের 4 ভাগের 1 ভাগ আমি রান্না করব। আর এঁচড়টাকে কাটার আগে অবশ্যই কিন্তু 2 হাতের তালুতে খুব সুন্দর করে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। না হলে এঁচড়ের আঠা যদি একবার হাতে লেগে যায়, তোলা কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু 2 হাতের তালুতে খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে তারপরে এঁচড়টাকে দেখো আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম। একটা এঁচড়কে 4 ফালি করেই কেটে নেব। তো এখান থেকে আমি 1 টুকরো এঁচড় রান্না করব, মানে একটা এঁচড়ের 4 ভাগের 1 ভাগ আজকে আমি রান্না করব। আর এঁচড়ে যে আঠাটা বেরিয়েছে, সেই আঠাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু এঁচড়টাকে কেটে নিতে হবে। তাহলে দেখবে এঁচড়ের আটাটা কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না। তো তারপরে এঁচড়টাকে আমি বটি দিয়ে কেটে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এঁচড়ের যে খোসাটা আছে সেটাকে প্রথমে একদম মোটা মোটা করে কেটে নিতে হবে। তারপরে এঁচড়ের মাঝখানে দেখবে এরকম একটা সাদা অংশ থাকে, সেই শক্ত সাদা অংশটাকে অবশ্যই কিন্তু কেটে বাদ দিতে হবে। তো বন্ধুগণ, এঁচড় কীভাবে খুব সহজে কেটে নেওয়া যায় এর আগের ভিডিওতে খুব সুন্দর করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো দেখলে তোমরা খুব সহজে কিন্তু এঁচড়টা কেটে নিতে পারবে। তবে আজকের এঁচড়টা যেহেতু একটু বয়স বেশি হয়ে গেছে, এঁচড়ের মধ্যে দেখো ভুসো তৈরি হয়ে গেছে। এইগুলোকে তোমরা কী বলো জানি না, তবে আমরা কিন্তু ভুসো বলি। আর এঁচড়ের দানাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো এই ভুসোগুলোকে কেটে বাদ দিয়ে এইভাবে কেটে নিতে হবে। তার জন্য আমি তোমাদের আজকে এঁচড়টা আর একবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এইভাবে কিন্তু এঁচড়ের মধ্যে যে দানা বা বীজগুলো আছে সেগুলোকে এইভাবে একটু বেছে নেব, আর ভুসোগুলোকে এইভাবে বেছে বেছে ফেলে দেবো। ভুসোগুলোকে রান্না করব না। এঁচড় যদি একদম কচি থাকে তাহলে কিন্তু ভুসো তৈরি হয় না। আর এঁচড়ের বয়সটা যত বেড়ে যায় ততই কিন্তু ভুসো তৈরি হয়। আর এই ভুসো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না, গ্যাসের সমস্যা হতে পারে। তো তার জন্য এইভাবে কেটে নিতে হবে। দেখে তোমরা বুঝতে পারছো, একদম কিন্তু নিচের দিক থেকে এইভাবে কেটে ভুসোগুলোকে বাদ দেবো। আর এই যে এঁচড়ের মধ্যে যে দানাগুলো, সেই দানাগুলোকে এইভাবে রেখে দিতে হবে। তারপরে ঠিক এইভাবে এঁচড়টাকে একদম মাংসের মতো পিস পিস করে কেটে নিতে হবে। খুব বেশি একদম বড় বড় পিস করে কাটবো না, ঠিক এইভাবে দেখো এঁচড়টাকে কেটে নিতে হবে। কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। তো এঁচড়টাকে কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে দেখো একটা থালাতে আমি তুলে নিয়েছি। তো এখন এই এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য দেখো এখানে একটা ছোট্ট প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমি এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, তবে কড়াইতে সেদ্ধ করতে গেলে বেশ অনেকটা সময় লাগে। আর প্রেশার কুকারে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারের মধ্যে আমি একটু বেশি করেই জল দিলাম, কারণ এঁচড় আর ডিম আমি একসাথে সেদ্ধ করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম হলুদ গুঁড়ো আমি দিলাম না, কারণ আমি এঁচড়ের সাথে ডিম সেদ্ধ করব, তাই হলুদ গুঁড়ো আর দিলাম না। তাহলে ডিমের কালারটাও কিন্তু একদম হলুদ হলুদ হয়ে যাবে। তো সমস্ত এঁচড়টাকে প্রথমে দেওয়া হয়ে গেলে এবারে একে একে সমস্ত ডিমগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুগণ, প্রেশার কুকারে ডিম আর এঁচড় সেদ্ধ করলে একটার বেশি কিন্তু সিটি বা হুইসেল দেওয়া যাবে না। একটার বেশি যদি সিটি পড়ে যায় বা হুইসেল পড়ে যায়, তাহলে কিন্তু এঁচড়টা বেশি নরম হয়ে যাবে, ডিমটাও কিন্তু একেবারে ফেটে গিয়ে নষ্ট হয়ে যাবে। তো একটা হুইসেল পড়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তাহলে দেখবে এঁচড় আর ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো প্রেশার কুকারে যখন একটা সিটি পড়ে গিয়েছিল, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মোটামুটি 5-6 মিনিট রেখে দিলেই দেখবে প্রেশার কুকারের মধ্যে থেকে প্রেশারটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, তখন ঢাকনাটাও কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এঁচড় আর ডিমটা দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা এঁচড়ের টুকরো তোমাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, অথচ কিন্তু গোটা গোটা আছে, বেশ একটু শক্ত শক্ত আছে। এইরকমভাবে এঁচড় সেদ্ধ করলে এঁচড়টা দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। রান্না করতে করতে কিন্তু একটুও ঘেটে যায় না, যার কারণে এঁচড়টা খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখন সমস্ত এঁচড় আর ডিমটাকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর এঁচড় সেদ্ধ করার যে জলটা, সেই জলটাকে আমি ফেলে দেবো। সমস্ত এঁচড়গুলোকে দেখো আলাদা একটা থালাতে আমি আলাদা করে নিলাম। তো তারপরে আমি ডিমগুলোকে বেছে নেব।
তো ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে ডিম দিয়ে এঁচোড় রান্না করে দেখাবো, ঠিক এইভাবে তোমরা একবার ডিম দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সমস্ত ডিমের খোসাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দেখো বেছে নিলাম। তো এখন এই ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো ডিমগুলোকে দেখো খুব সুন্দর করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো এখন ডিমগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এখানে দেখো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাগুলোকেও খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই আলু আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব। একটা আলুর মাঝখান থেকে এইভাবে 4 ফালি করে কেটে নেব। একটু বড় বড় পিস করে আলুটাকে কাটবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দুটো আলুকেই দেখো এরকম করে একটু চৌকো চৌকো করে বড় বড় পিস করে কেটে নিলাম। তার সাথে আমি পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে নেব। আমি তো আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দুটো পেঁয়াজকেই দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। এইভাবে একদম ফাইন চপ করে কুচি করে তারপর একটা বাটিতে তুলে নিতে হবে। আর এইভাবে পেঁয়াজগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলে গ্রেভিটা খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হবে। আলু দুটোকে কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, খুব সুন্দর করে ঘোটানাটা করে সরষের তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। কড়াই আর তেল দুজনকেই খুব ভালো মতো গরম করে নেব। তারপরে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে আলুটা উল্টে পাল্টে ভাজতে ভাজতেই অনেকটাই নরম হয়ে যাবে। তো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে আলুগুলোকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুগুলোকে ভাজলেই দেখবে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো আলুগুলোকে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার পরে কড়াইতে যেটুকু অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে আমি ডিম ভেজে নেব। ডিমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখো এখন কিন্তু ডিমগুলো একদম লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে আমি এঁচোড়ের সাথে যেহেতু ডিমগুলোকে সেদ্ধ করেছি, তাই হলুদ দিয়ে মেখে রাখার কারণে এরকম লাল লাল হয়ে গেছে। তো ডিমগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে ডিমগুলোকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো ডিমগুলোকে দেখো এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর ডিম ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি এঁচোড়টাকেও ভেজে নেব। একবারে কড়াইতে আমি যেটুকু সরষের তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু আলু ভাজা হয়ে গেল, ডিম ভাজা হয়ে গেল। তো এখন আমি এঁচোড়টাকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এঁচোড়টাকে ভাজতে হবে। আর এঁচোড় ভাজার সময় শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো না। যেহেতু এঁচোড়টাকে সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তো তার জন্য ভাজার সময় শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর এঁচোড়টাকে কিন্তু এইভাবে ডিম ভাজা আলু ভাজার পরে কিন্তু এঁচোড়টাকে ভাজতে হবে, তাহলে কিন্তু এঁচোড়টা আর কড়াইতে লেগে যাবে না, খুব সুন্দর একদম গোটা গোটা থাকবে। তো এঁচোড়টা ওদিকে লাল লাল করে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বাটার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 1 ইঞ্চি মতো আদাকে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি 7 থেকে 8 কোয়া মতো রসুনকে মাঝখান থেকে 2 ফালি করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি। ওই একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট আমাদের তৈরি করতে হবে। মশলার একটা মিহি পেস্ট দেখো তৈরি হয়ে গেল। তো মশলাটাকে এখন একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। তারপর আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। এঁচোড়টাও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়টাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। এঁচোড়টাকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো
তো সমস্ত এঁচোড়টাকে দেখো লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর একটা এঁচোড়ও দেখো ভেঙেও যায়নি, ঘেটেও যায়নি। কড়াই যদি খুব ভালো মতো গরম থাকে তাহলে দেখবে এঁচোড়গুলো ভাজার সময় একটুও কিন্তু কড়াইতে লেগে যাবে না, একদম গোটা গোটা থাকবে। তো তারপরে কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে নেওয়ার পরে ওই কড়াইতে আমি আরও 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন, 3টে এলাচ আছে, লবঙ্গ, দারচিনি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। একদম বাচ্চা বাচ্চা দুটো তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। একটু হালকা লালচে করে ভেজে নেব, তাহলে দেখবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা সোনালি রং ধরছে, ততক্ষণ অবধি এইভাবে খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো দেখো সমস্ত বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে ঠিক এইভাবে একদম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। মশলাটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তার সাথে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দেবো হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং তৈরি হবে। তো বন্ধুগণ, প্রথমে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কষা মশলার সাথে এইভাবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো গুঁড়ো মশলাটাকে ওই 30 থেকে 40 সেকেন্ডে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এই সময় আমি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে দেখবে চিনি দেওয়ার পরে মশলার কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে যাবে। মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে দেখো কষিয়ে নিলাম। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। তো আলুর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে তার সাথে আমি দেবো ভেজে রাখা এঁচোড়গুলোকে। তো আলু আর এঁচোড়গুলোকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে মশলাটা তলা দিয়ে পুড়ে যেতে পারে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খুব ভালো করে আলু আর এঁচোড়টাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো আলু আর এঁচোড়টাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে এঁচোড়ের মধ্যে যে ময়েশ্চার, সেই ময়েশ্চারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, যার কারণে আলু আর এঁচোড়টা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে। আর আলু আর এঁচোড় যদি মশলার সাথে খুব সুন্দরভাবে এইভাবে মজিয়ে রান্না করা হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে এইভাবে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে আলু আর এঁচোড়টা মশলার সাথে মজে গেছে। একটুখানি ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এই সময় দিয়ে দেবো। তো ভাজা ডিমগুলোকে দিয়ে কিন্তু মশলার সাথে কষাবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। ডিমগুলোকে সমস্ত কিছুর সাথে দিয়ে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই কিন্তু জলটাকে আগে একটু গরম করে রাখতে হবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও, কষা কষাও রান্না করতে পারো, চাইলে কিন্তু একটু ঝোলঝোল করেও রান্না করতে পারো। আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব তাই একটু ঝোলঝোল করে রান্না করব, সেই আন্দাজে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো তারপরে এই সময় আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার এই ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। 4-5 মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে একটু রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2-1 বার ঢাকনাটা তুলে ঝোলটাকে একটু যদি নাড়াচাড়া করে মেশানো হয় তাহলে ঝোলের টেস্ট বা যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই সময় একটু চেক করে দেখতে হবে নুন, মিষ্টি, ঝাল সব ঠিকঠাক আছে কিনা। নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই এর মধ্যে আরেকটুখানি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। তো
তো বন্ধুগণ, এঁচড় থাকতে থাকতে এইভাবে একবার ডিম দিয়ে এঁচড় আলু তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর সাথে মুখে লেগে থাকবে। যেমন সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ডিম এঁচড় আলু তরকারিটাকে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে একটা সিক্রেট মশলা দিতে হবে, সেটা হচ্ছে চিকেন মশলা। এর মধ্যে কিন্তু গরম মশলা একদমই দেবে না, শুধুমাত্র চিকেন মশলা দিতে হবে। তো হাফ চামচ ভর্তি করে চিকেন মশলা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। একটু চিকেন মশলা দিলে দেখবে রান্নার স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যাবে। এই পদ্ধতিতে তোমরা একবার চিকেন মশলা দিয়ে এই ডিম এঁচড় তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো হাফ চামচের মতো চিকেন মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিট একটু রেখে দিতে হবে। তাহলে এই চিকেন মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর ডিম দিয়ে এঁচড় আলুর তরকারি। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ডিম দিয়ে এঁচড় আলুর তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।